সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য 2 মার্কস বা 3 মার্কসের কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে মোটামুটি 24 থেকে 25টা প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আলোচনা করব। তোমরা ভালো করে মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো দেখো এবং পরীক্ষার জন্য তৈরি করো। তাহলে প্রথম ভিডিও দেখো, প্রথমে কোশ্চেনটা দেখো, লন্ডন অববাহিকা বলতে কি বোঝো বা কাকে বলে, বা লন্ডন অববাহিকা টিকা যা কিছু একটা করতে পারো। লন্ডন অববাহিকা, আর লন্ডন অববাহিকা কি? ব্রিটিশ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদী নর্থ ডাউন্স ও চিল্টান পর্বত্য অঞ্চলের মধ্যবর্তী টেমস নদী ও তার উপনদীর ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে নিম্ন সমতল ভূমি সৃষ্টি করেছে তারই নাম হচ্ছে লন্ডন অববাহিকা। এটা লিখলে হয়ে গেল 2 নম্বর। দুয়েরটা ভূপাল গ্যাস দুর্ঘটনা। তাহলে ভূপাল গ্যাস দুর্ঘটনা তখন বলতে হবে কত সালে হয়েছিল, প্রথমে বলতে হবে 1984 সালে। মধ্যপ্রদেশের ভূপালে রাত্রির বেলা ময়াশয় ক বা MIC মিথের ফুল ফর্ম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট নামক গ্যাস দ্বারা 4 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে মৃত্যু হয়েছিল এবং 2 লক্ষ মানুষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে মধ্যপ্রদেশের ভূপালে মিকের ফুল ফর্ম বললাম 1984 সালে যে গ্যাসের দুর্ঘটনা ফলে 4000 জন মানুষের মৃত্যু এবং 2 লক্ষ মানুষ পরোক্ষভাবে মৃত্যু মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল মিক গ্যাসের দ্বারা। সেই গ্যাস দুর্ঘটনার নাম হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা। 3 নম্বর, জলকে বিশুদ্ধ রাখার সহজ উপায়। 2টো উপায় তোমরা লিখবে। কি কি লিখবে? 1 নম্বর লিখবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলকে 10 মিনিট ফোটালে জলের সমগ্র জীবাণু নষ্ট হয়ে যায়। আর 2 নম্বরটা লিখবে জলের মধ্যে যদি পরিমাণ মতো ক্লোরিন দেয়া হয় জলের সমগ্র জীবাণু নষ্ট হয়ে যাবে। 2টো লিখে দেবে। 4, আন্তর্জাতিক নদী কাকে বলে? তাহলে যে সকল নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেই সকল নদীকে বলা হবে আন্তর্জাতিক নদী। যেমন ভারতের তোমার হচ্ছে ব্রহ্মপুত্র, তারপরে তোমার সিন্ধু ইত্যাদি হচ্ছে তোমার আন্তর্জাতিক নদী। দানিউব, রাইন ইত্যাদি তুমি ইউরোপ মহাদেশের আন্তর্জাতিক নদী। 2-1টা তুমি নাম দিয়ে দেবে। প্রমাণ সময় তুমি কি বলবে? প্রমাণ সময় বলতে গেলে ভারতের মধ্যভাগের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কত ডিগ্রি বললাম? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ধরে সারা ভারতের বিভিন্ন কাজকর্ম। কি কাজকর্ম? সেটা রেল, বিমান ও ডাকের কাজকর্ম পরিচালনা করা হয় বা কাজকর্ম করা হয়। এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার সময় কি বলা হবে? প্রমাণ সময়। এই 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা সময়ের সাথে লন্ডনের গ্রিনিচের সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। এটা লিখে দেবে। এইটা লিখলেই তোমার হবে। এটা মেন 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় কি বলা হয়? ভারতের প্রমাণ সময়। আর কাজ কি করা হয়? এই দ্রাঘিমা রেখার সময়কে ধরে সারা ভারতের রেল, বিমান ও ডাক পরিষেবা বিভিন্ন কাজকর্ম করা হয়। এইটুকুই যথেষ্ট। আমাজন নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? প্রথমে যদি নাটা আমি ধরো নেই, মনে করো নাটা নেই, তাহলে একটা যে কোনো নদী মোহনায় বদ্বীপ কি কারণে গড়ে ওঠে কিনা না নেই ধরো। আগে প্রথমে বদ্বীপ গড়ে ওঠা হবে নদী মোহনা অগভীর হতে হবে। নদী মোহনা অগভীর হতে হবে 1 নম্বর। তাহলে নদী মোহনা অগভীর হলে বদ্বীপ গড়ে উঠবে।
আর নদী মোহনা যখনই তুমি গভীর হবে তখন কিন্তু বদ্বীপ গড়ে কিন্তু উঠবে না। তারপর জোয়ার ভাটার প্রকোপ, জোয়ার ভাটার প্রকোপ যেখানে তোমার বেশি হবে সেখানে বদ্বীপ গড়ে উঠবে না, আর যেখানে জোয়ার ভাটার প্রকোপ মানে নদী মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বেশি হলে সেখানে বদ্বীপ গড়ে উঠবে না, আর কম হলে বদ্বীপ গড়ে উঠবে। তাহলে কম হলে গড়ে উঠবে, আর বেশি হলে প্লাস মানে বেশি গড়ে উঠবে না। তারপরে মহা উপনদীর সংখ্যা, যে সকল নদী মোহনা মানে যে সকল নদীর উপনদীর সংখ্যা বেশি তারা প্রচুর পরিমাণে পলি বহন করে নিয়ে আসে। পলি হচ্ছে বদ্বীপ সৃষ্টির মূল উপাদান। উপনদীর সংখ্যা বেশি হলে বদ্বীপ কিন্তু গড়ে উঠবে, কিন্তু কম হলে বদ্বীপ গড়ে উঠবে না। এবার আসো তাহলে এই বেশি কতগুলো জিনিস, আর নদী মোহনায় এই লবণতা, আর একটা হচ্ছে লবণতা। নদী মোহনায় লবণতার পরিমাণ যদি বেশি হয় সেই সকল অঞ্চলে, আর নদীর জল হচ্ছে মিষ্টি জল, মিষ্টি জলের লবণতা জল যখন যাবে তখন পলিগুলো সহজেই ছিটিয়ে পড়বে, তাহলে বদ্বীপ গঠন কার্য তাড়াতাড়ি হবে। এবার আসো আমাজন নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠা না কেন। তাহলে আমি এগুলো বললাম, তাহলে আমাজন নদীর 1000টার বেশি উপনদী আছে। 1000টার বেশি উপনদী থাকা সত্ত্বেও এত পরিমাণে আমাজন নদীর জল বহন করে নিয়ে আসে সমগ্র জলগুলো মোহনা থেকে তোমার 200 কিলোমিটার সমুদ্রের মধ্যে জলের স্রোত প্রবাহ লক্ষ্য করা যায়। কেন? 1000টার বেশি উপনদী থাকায় প্রচুর পরিমাণে জল ও পলি বহন করে নিয়ে আসে। কিন্তু মোহনা অংশ থেকে সমুদ্রের দিকে 200 কিলোমিটার গভীরের মধ্যে সমগ্র পলি বালি কণাগুলো সব নিয়ে চলে যায় গভীর সমুদ্রে। সেই জন্য আমাজন নদী মোহনায় কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠে না। আমাজন নদী মোহনার জোয়ার ভাটার প্রকোপ, কারণ স্রোতে নদীর জলের এত স্রোত সমগ্র পললগুলো নিচে আছে গভীর সমুদ্রে। উপনদীর সংখ্যা বেশি কিন্তু প্রচুর জল বহন করে নিয়ে আসে, পলিগুলো নিয়ে চলে যায় গভীরে। আর আমাদের নদী মোহনার লবণতার পরিমাণ কম, তাহলে বদ্বীপ গড়ে ওঠার কোনো সম্ভাবনা নাই। আর উপনদী এখানে কি বললাম, আমাদের নদী মোহনা হচ্ছে গভীর, সেই জন্য বদ্বীপ গড়ে ওঠে না। 4 থেকে 5টা তোমরা কারণ লিখে দেবে। জলবিভাজিকা টিকা। জলবিভাজিকা তখন যাবে সঙ্গে একটা তুমি কি করবে, একটা ছবি এঁকে দেবে। এইটা একটা নদী, এইটা একটা নদী। যে উঁচু ভূমি 2 বা তার বেশি নদীকে একে অপরের থেকে পৃথক করছে সেই উঁচু ভূমি কি বলা হবে, জলবিভাজিকা। এবার উদাহরণ একটা দিয়ে দেবে, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, হিমালয় পর্বত ভারতের একটা জলবিভাজিকার উদাহরণ। কাকে বলে সংজ্ঞা আর একটা উদাহরণ। এবার জিপিএস বলতে গেলে জিপিএস এর ফুল ফর্ম লিখতে হবে আগে প্রথমে। জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আধুনিক ব্যবস্থায় কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি পরিমাণে কি ব্যবহার করে, জিপিএস ব্যবহার করে। বর্তমানে আধুনিক গাড়ি, জাহাজ, বিমান এবং নতুন মোবাইল ফোনগুলোতে প্রভৃতি জিপিএস সিস্টেমের মাধ্যমে কোনো স্থানের প্রকৃত অক্ষাংশ এবং দ্রাঘিমাংশর মান একদম নিখুঁতভাবে জিপিএস সিস্টেমের মাধ্যমে পাওয়া যায়। জিপিএস সিস্টেম কী করে কাজ করে, মহাকাশে যে সমস্ত কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, কৃত্রিম স্যাটেলাইটের মাধ্যমে এই সমস্ত জিপিএস এর মাধ্যমে যে কোনো প্রান্তে তুমি ব্যাংকে যাও, হয়েছে যে কোনো ব্যাংক বলো, ব্যাংক বা খুঁজে না পেলে কোনো এটিএম, কোনো রেস্টুরেন্ট, যে কোনো স্থানে তোমার লোকেশন ট্র্যাক করলি সেই স্থানের প্রকৃত অবস্থান এবং দূরত্ব এই সহজে জিপিএস সিস্টেমের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তাহলে কাকে বলে এবং কি কাজ একটা দুটো বলে দিলে জিপিএস এর 2 নম্বর তোমার হয়ে যাবে। হয়ে গেল। 8টা হলো। 9টা পুনঃরপ্তানিকারক বন্দর কাকে বলে। তাহলে যে বন্দরে আমদানিকৃত দ্রব্য সামগ্রী আসে এবং ওই বন্দরের মাধ্যমে আমদানিকৃত রপ্ত সামগ্রী মানে পণ্য সামগ্রী বিদেশে কি করা হয়, রপ্তানি করা হয়। তাহলে এমন একটি বন্দর হবে যে বন্দরে আমদানিকৃত পণ্য সামগ্রী আসছে এবং সেই বন্দরের মাধ্যমে আমার বিদেশে রপ্তানি হচ্ছে, সেই বন্দর কি বলা হবে, পুনঃরপ্তানিকারক বন্দর। লন্ডন একটি পুনঃরপ্তানিকারক বন্দরের উদাহরণ। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া মহাদেশ থেকে চা, কফি, রাবার ও অন্যান্য পণ্যদ্রব্য সামগ্রী লন্ডন বন্দরের মাধ্যমে ইউরোপ মহাদেশে আসে। ইংল্যান্ডে ঢুকলো।
এবং ইংল্যান্ড থেকে ওই লন্ডন বন্দরের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে আবার কি করা হয়, রপ্তানি করা হয়। সেই জন্য লন্ডন বন্দরকে বলা হয় পুনঃরপ্তানিকারক বন্দর। 10 অধিবর্ষ বলতে কি বোঝো বা টিকা। তাহলে যে বছরটা 365 দিনের পরিবর্তে 366 দিন হয় সেই বছরটাকে বলা হয় অধিবর্ষ। এবার ব্যাখ্যা, পৃথিবীর পরিক্রমণ গতির সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, ঠিক তো? এইটা সময় লাগে। আমরা আমাদের সময়ের গণনার সুবিধার্থে আমরা ধরে নিই 365 দিন 6 ঘন্টা। তাহলে প্রতি 4 বছর অন্তর 6 ঘন্টা ইন্টু 4 সমান হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টায় একদিন হয়। তাহলে সেই বছরটা 365 দিনের পরিবর্তে 366 দিন হয়। এই অতিরিক্ত একদিন যে পেলাম সেইটা ফেব্রুয়ারি মাসের 28 দিনের পরিবর্তে কি হবে, 29 দিন হয়। তারপরে দিচ্ছে অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো বা কাকে বলে। তাহলে পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্তাকার কক্ষপথ হওয়ার জন্যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোনো সময় কম কোনো সময় বেশি। 4 জুলাই তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি। কত বেশি? 15 এত কোটি কিমি, 15,20,00,000 কিলোমিটার। এই অবস্থানকে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। আর 3 জানুয়ারি, এটা হলো 4 জুলাই, এটা 4 জুলাই। আর 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14,70,00,000 কিলোমিটার। পৃথিবী ও সূর্যের এই সবচেয়ে কম দূরত্বের অবস্থান কি অবস্থানকে বলা হয় অনুসূর অবস্থান। এর ক তারিখে হয়ে থাকে? 3 জুলাই। তাহলে তারিখটা মাস্ট আর কত দূরত্বটা দুটো মাস্ট। মহাবিষুব জলবিষুব 12। তাহলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্য 21 মার্চ তারিখে সূর্য উত্তর দিকে বেশি হেলে থাকে এবং উত্তর দিকে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আর এই সময় দিন রাত্রি কি হয়, সমান হয়। সেই জন্য 21 মার্চ তারিখে বলা হবে মহাবিষুব। অপরদিকে আবার ঘুরতে ঘুরতে 23 সেপ্টেম্বর তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, কিন্তু আলোক রশ্মিটা কোন দিকে বেশি? দক্ষিণ গোলার্ধে। তাহলে এই 23 সেপ্টেম্বর তারিখেও তোমার তারিখকে বলা হবে তোমার জল বিষুব। তাহলে 21 মার্চ হচ্ছে মহাবিষুব, উত্তর দিকে বেশি আলো পাচ্ছে। 23 সেপ্টেম্বর হচ্ছে জল বিষুব, সূর্য দক্ষিণ দিকে বেশি আলো পাচ্ছে। দুটো তারিখ মাস। ইউটোফিকেশন কাকে বলা? ইউটোফিকেশন জল দূষণের ফলে জলজ যখন বিভিন্ন গ্যাস যেমন অক্সিজেন ইত্যাদি পরিমাণ কি হচ্ছে, তোমার কমে যাচ্ছে। ইত্যাদি পরিমাণ কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে যদি ব্যাখ্যা করা হয়, বিভিন্ন প্রকার জল দূষণের যে কারণগুলো, জল দূষণের ফলে পুকুর বল, খাল বল, অন্যান্য জলাশয়ে তখন আগাছা, শৈবাল ও কচুরিপানার প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। কচুরিপানা, আগাছা, শৈবাল ইত্যাদি বৃদ্ধি পাওয়ার ফলে জলে যে অক্সিজেনের পরিমাণ কমে যায়। অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার ফলে জলে যে মাছ সহ অন্যান্য প্রাণীরা কি হয়েছে, মারা যায়। এই জল দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং আগাছা, শৈবাল এবং কচুরিপানার যে বৃদ্ধি হচ্ছে, তখন তাকে বলা হবে ইউটোফিকেশন। তাই জল দূষণের ফলে সৃষ্ট হচ্ছে ইউটোফিকেশন। আর সর্বশেষ আছে দেখো নিত্যবাহ নদী, অনিত্যবাহ নদী। যে সকল নদীগুলোতে সারা বছর জল থাকে সেই সকল নদীগুলোকে বলা হবে নিত্যবাহ নদী। এই সকল নিত্যবাহ নদীগুলোকে মানচিত্রে নীল রঙের দেখানো হয়, যেমন দেবে গঙ্গা নদী একটা। আর অনিত্যবাহ নদী, যে সকল নদীতে সারা বছর জল থাকে না এই সকল নদীগুলোকে বলা হয় অনিত্যবাহ নদী। এগুলো বেশিরভাগ হচ্ছে মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, সারা বছর সেই জন্য জল থাকে না। এগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী। আর যেমন দামোদর নদীতে দেখবে বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু বাকি সময় গ্রীষ্মে দেখবে তোমার জলের অভাবে নদী পুরো শুকনো, খালি পায় না, এক স্থান থেকে অন্য স্থানে পারাপার করতে পারে। কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর বৃষ্টির জলের সময় ব্যারেজ থেকে জল ছাড়াতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাহলে গঙ্গা, আর গঙ্গার উৎপত্তি, এই গঙ্গা কেন নিত্যবাহ, ওগুলো সমগ্র পার্বত্য এলাকায় হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। হিমবাহ বরফ গলা জলে পুষ্ট নদী। তাহলে নিত্যবাহ নদী সারা বছর জল থাকছে, আর অনিত্যবাহ সারা বছর জল থাকে না। নিত্যবাহগুলো তুমি দেখছো নীল রঙের দেখানো হয়, আর অনিত্যবাহগুলো তোমাকে দেখবে কালো রঙের দেখানো হয়। 15 নম্বরে আছে তোমার পোল্ডার ভূমি। পোল্ডার ভূমি টিকা হিসাবেই পরীক্ষায় ধরো পড়লো। পোল্ডার ভূমি কি লিখবে? ইউরোপ মহাদেশের
উত্তর পশ্চিমে অবস্থিত হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড দেশটা খুব ছোট, কৃষিকাজ এবং অন্যান্য অর্থনৈতিক কাজকর্ম করার জন্য জমির খুবই অভাব। নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইজারজি উপসাগরে কংক্রিটে মানে অগভীর সমুদ্রের স্থানগুলোতে কংক্রিটের বাঁধ নির্মাণ করে সমুদ্রকে দূরে সরিয়ে দিয়ে সমুদ্র গর্ভ থেকে উদ্ধার কার্যের মাধ্যমে নতুন ভূমি সমতল যে ভূমিভাগ তাকেই বলা হয়, উদ্ধার কার্য যে ভূমি তাকেই বলা হচ্ছে পোল্ডার ভূমি। পোল্ডার ভূমির অর্থ কি লিখবে? সমুদ্র গর্ভ থেকে উদ্ধার হওয়া জমিকেই বলা হয় পোল্ডার ভূমি, যেটা নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইজারজি উপসাগরে এই অগভীর উপসাগরের মধ্যে কংক্রিটের বাঁধ নির্মাণ করে সমুদ্রকে দূরে সরিয়ে নতুন ভূমিভাগ সৃষ্টি, তারই উদাহরণ কি হচ্ছে পোল্ডার ভূমি। তারপরে 16 হচ্ছে রবি মার্ক। রবি মানে হচ্ছে সূর্য, মার্ক মানে পথ, সূর্যের চলার পথকে বলা হচ্ছে রবি মার্ক। তারপর তোমরা একটা ছোট করে কি করবে, ছবি এঁকে দেবে। 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ। এটা আগলে 23.5 ডিগ্রি উত্তর মানে কর্কটক্রান্তি রেখা, 0 ডিগ্রি, এইখানে দুটো, এইটা একটা, এইটা এইটা আর এইটা, চারটে যে সূর্য, চারটে সূর্য। এবার চারটে তারিখ লিখতে হবে, 22শে ডিসেম্বর, 21শে জুন, 21শে মার্চ, আর একটা লিখতে হবে 23শে সেপ্টেম্বর। চারটে তারিখ তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে রবি মার্কের ছবি। 4টে 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, আর 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। 17 রুর শিল্প অঞ্চলের প্রধান খনিজ সম্পদ। রুর শিল্প অঞ্চলে প্রধান খনিজ সম্পদ হচ্ছে তোমার কয়লা। শিল্প অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। রাইন, লিপে ও রুর যে উপনদী আছে, এই উপনদীগুলোতে পার্শ্ববর্তী অঞ্চল সমগ্র অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। এই কয়লাগুলো হচ্ছে অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনা জাতীয়। এই কয়লাকে কেন্দ্র করে এখানে প্রচুর লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এখানে প্রধান খনিজ সম্পদ কি লিখবে তোমরা? কয়লা। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্যগুলো, অক্ষরেখাগুলো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে টানা হয়েছে 1 নম্বর, আর দ্রাঘিমা রেখাগুলো মূলমধ্য রেখার সমান্তরালে উত্তর থেকে দক্ষিণ দিকে টানা হয়েছে। অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান হচ্ছে তোমার 89 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি আর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টি। তাহলে কোন দিক থেকে টানা হয়েছে? এটা সমান্তরাল, প্রথমে এটা সমান্তরাল, দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। এই দ্রাঘিমা অক্ষরেখার মান সর্বনিম্ন 0 ডিগ্রি থেকে সর্বোচ্চ 89 ডিগ্রি পর্যন্ত, আর এর দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি, আর এর সংখ্যা হচ্ছে 179টা, এর সংখ্যা হচ্ছে 360টি। নদী অববাহিকা। নদী উৎস অঞ্চল থেকে নদী মোহনা পর্যন্ত প্রধান নদী, উপনদী এবং শাখা নদী যতটা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হবে নদী অববাহিকা। ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা, আর পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম লিখে দেবে আমাজন। ট্রাক ফার্মিং, এটা একটা নতুন বিষয়, ইউরোপ মহাদেশ পাওয়া থেকে ট্রাক ফার্মিংটা তোমরা পেয়েছো। ট্রাক ফার্মিং কি? শহরের জনসংখ্যার অত্যধিক চাপ, সেখানে কৃষি জমির পরিমাণ প্রায় থাকে না বললেই চলে। শহরবাসীর জন্য কৃষিজ ফসল, তাছাড়া ফুল ফল শাকসবজি ইত্যাদি শহরের পার্শ্ববর্তী যে লোকালয় বা চাষযোগ্য অঞ্চল সেখানে কি করা হয়? চাষ করা হয়।
এবং সেই চাষ করা হয় সেই ফসল, কৃষিজ ফসল, শাক সবজি, ফুল ফল, সেগুলো ট্রাকে করে ভোরের দিকে শহরে বিক্রির জন্য রওনা হয়। তাহলে ট্রাকে করে শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে ফুল ফল শাক সবজি ইত্যাদি ট্রাকে করে শহরে বিক্রির জন্য রওনা হয় বলে আসে বলে এই পদ্ধতি কি নাম হচ্ছে কি ট্রাক ফার্মিং। কেন শহর আছে, শহরে গ্রাম মানে পার্শ্ববর্তী অঞ্চলে ফাঁকা স্থানের পরিমাণ বেশি থাকে, সেখানে চাষাবাদ করায় শহরে বিক্রি করলে একটু লভ্যাংশ লাভের পরিমাণ বেশি পাওয়া যাবে। মধ্যরাত্রি সূর্য বলতে কি বোঝায়? তাহলে মাঝরাত্রিবেলা সূর্য দেখায় তাকে মধ্যরাত্রি, সহজ ভাষায়। এবার টুন্ডা জলবায়ু অঞ্চল, সেটা আলাস্কা, ইউরোপ মহাদেশের নরওয়ে, যে সকল রাশিয়া যে বিস্তীর্ণ অংশে, ওই অংশেতে তোমার 2 থেকে 3 মাস হচ্ছে গ্রীষ্মকাল, 2 থেকে 3 মাস হচ্ছে গ্রীষ্মকাল, আর 9 থেকে 10 মাস হচ্ছে তোমার শীতকাল। ওই 2 থেকে 3 মাস যখন গ্রীষ্মকাল হয়, তখন ওই 2 থেকে 3 মাসে গ্রীষ্মকালে তোমার দিনের স্থায়িত্ব হচ্ছে, দিনের 22 থেকে 23 ঘন্টা হচ্ছে দিন হয়। তাহলে দিন 22 থেকে 23 ঘন্টা হচ্ছে দিন হয়। স্থানীয় সময় তাদের গভীর রাত্রি হওয়া সত্ত্বেও তখন আকাশে তারা কি হচ্ছে সূর্যকে লক্ষ্য করতে পারে। এই নরওয়ের হামারফেস্ট বন্দর, যার অবস্থান নরওয়ের উত্তর পশ্চিম দিকে 70 ডিগ্রি 30 মিনিট হচ্ছে উত্তর অক্ষাংশে, নরওয়ে হামারফেস্ট বন্দরে গভীর রাত্রিতে সূর্য তারা দেখে লক্ষ্য অধিবাসীরা আকাশে সূর্য লক্ষ্য করতে পারে। সেই জন্য মধ্যরাত্রি সূর্য বা আমরা আগে পড়েছি নিকিস সূর্যের দেশ বলা হয়। মানে মাঝরাত্রিবেলা স্থানীয় সময় তাদের দিনের বেলা হলো, মাঝরাত্রি মধ্যরাত্রিতে সেই সময় আকাশে সূর্য লক্ষ্য করা যায় বলে একে নীতিশ সূর্যের দেশ বলা হয়, যেটা নরওয়ে হামারফেস্ট বন্দর থেকে এটা সুন্দর লক্ষ্য করা যায়। ইউরোপের সমৃদ্ধির কারণ, ইউরোপের সমৃদ্ধি তোমরা দেখবে বইয়ের পেজ নম্বর 122 পাতায় সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া আছে। কোনো দেশের অবস্থান একটা অন্যতম ফ্যাক্টর, সেই অঞ্চলের জলবায়ু অন্যতম ফ্যাক্টর, সেই অঞ্চলে কী কী ওই অঞ্চলের সরলবর্গীয় বনভূমি পাওয়া যায়, কৃষিজ থেকে খনিজ সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, শিক্ষা, সংস্কৃতি, সমগ্র তোমরা এটা 5 নম্বরের জন্য পরীক্ষার জন্য ভালো করে তোমরা টেক্সট বইয়ের 122 পাতায় আছে, এটা ভালো করে তোমরা দেখে নেবে একবার। গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেখানে বৃষ্টির জলের দ্বারা পার্বত্য এলাকায় নদী উপত্যকা আই বা ভি আকৃতির সৃষ্টি হয়। তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেই নদীর ক্ষয়কাজের পরিমাণ বেশি, সেই নদী উপত্যকা দেখতে গভীর ও সংকীর্ণ আই বা ভি আকৃতির, তখন তাকে বলা হবে গিরিখাত। আর শুষ্ক অঞ্চলের গিরিখাতকে তখন তাকে বলা হবে ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে কেন ক্যানিয়ন? যে গিরিখাতটা শুষ্ক অঞ্চলে যাচ্ছে পার্শ্বক্ষয় হয় না, মূলত নিম্নক্ষয় হওয়ার ফলে নদী উপত্যকা আগের গিরিখাতের তুলনায় আরও গভীর ও সংকীর্ণ হয়। সেই জন্যে তোমার এই শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। ক্যানন দা কলকা পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। আর গিরিখাত প্রতিটা নদীতেই তোমার লক্ষ্য করা যায়। গঙ্গা নদীর উচ্চ পার্বত্য অঞ্চলে গিরিখাত তোমার লক্ষ্য করা যাবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদীর মধ্যপ্রবাহ একটি সৃষ্ট ভূমিরূপ হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর নিম্ন প্রবাহে নদী অসংখ্য এঁকে মেঁকে প্রবাহিত হয়। যখন দুটি বাঁক কাছাকাছি আসে নদী, তখন বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয়কার্য করে, দুটো বাঁক কাছাকাছি এসে গেলে নদী মধ্যবর্তী অংশ ক্ষয় করে নদী সোজা পথে প্রবাহিত হয়। মাঝখান থেকে নদী থেকে বিচ্ছিন্ন অংশ দেখতে গরু বা ঘোড়ার খুরের মতো দেখতে হয়। এই গরু বা ঘোড়ার খুরের মতো দেখতে একে বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে নদীর মধ্যপ্রবাহ একটি সৃষ্ট ভূমিরূপ হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী মধ্যগতিতে অসংখ্য এঁকে বেঁকে প্রবাহিত হয়। দুটি বাঁকের মধ্যবর্তী অংশ নদীতে জলপ্রবাহের মাত্রা বৃদ্ধি পেলে নদীর মধ্যবর্তী অংশ ক্ষয় করে নদী সোজা পথে প্রবাহিত হয়। নদী থেকে বিচ্ছিন্ন অংশটি দেখতে গরু বা ঘোড়ার খুরের মতো হয়, তখন তাকে বলা হবে ওই গরু বা ঘোড়ার খুরের মতো দেখতে অংশটিকে বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। যেটা গঙ্গা নদীর মুর্শিদাবাদের মতিঝিল একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়। মতিঝিল বইয়েতে ভালো করে মুখস্থ করে বড় কোশ্চেন, জল দূষণ মাটি দূষণের কারণ ফলাফল প্রতিটা টেক্সট বই ভালো করে দেওয়া আছে। এটা তোমরা টেক্সট বই থেকে ভালো করে 5 নম্বরের মতো বড় কোশ্চেন তোমরা মুখস্থ করে পরীক্ষা আসবে। কিন্তু
আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী তুমি তাকে বলে যে সকল নদীর গতিপথে উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটে গতি সুন্দরভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হবে আদর্শ নদী। ভারতের একটা আদর্শ নদীর নাম কি? গঙ্গা নদী। তাহলে নদীর গতিপথে উচ্চ গতিতে করছে নদী ক্ষয়, মধ্য গতিতে করছে নদী বহন, আর নিম্ন গতিতে নদী করছে সঞ্চয়। এই তাহলে তিনটে গতির সাথে তিনটে কার্য সুন্দরভাবে যে নদীর গতিপথে লক্ষ্য করা যাবে তাকে বলা হবে আদর্শ নদী। তাহলে আমরা 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 26টা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য ভালো করে খাতায় লিখে তোমরা মুখস্থ করবে।